হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। আমরা তার জানা অজানা সকল তথ্যগুলো জানি, এবং তিনি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকেন। চলুন দর্শক, দেখে নিই কে আছেন আমাদের সাথে আজকে। আমাদের সাথে আছেন শাহিনুর ইসলাম, সাবা আপা। চলুন দর্শক, আমরা সাবা আপার কাছে চলে যাই। কেমন আছেন সাবা আপা? তো আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, এবং মাশাআল্লাহ আপনাকে অনেক প্রিটি লাগছে। ধন্যবাদ আপু, আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কি নিয়ে ব্যস্ততা চলছে আপা? ব্যস্ততা চলছে, একে তো আমার ক্লোথিং বিজনেস, তারপরে হচ্ছে আমি একটু মেলা অর্গানাইজেশনও করি, তারপরে এখন কিছু গ্রুপের দায়িত্বে, এগুলো নিয়ে আর কি ব্যস্ততা যাচ্ছে। এ তো অনেক দায়িত্ব আপনার। মেলা অর্গানাইজ করা এটা কিন্তু বিশাল ব্যাপার। জি আপু। এবং অনেক সময় ধরে এটা করতে হয়। তো এখানে কি কেউ হেল্প করছে আপনাকে? হ্যাঁ, আমার হাজবেন্ডের হেল্প তো অবশ্যই আছে। আর হচ্ছে আমার খুব ভালো লাগে করতে, আমি মোটামুটি পরিশ্রমী বলতে গেলে। মানে আপনি মানুষকে নিয়ে চলতে পছন্দ করি। হ্যাঁ, দেখা গেছে আমি সারাদিন যদি বাসায়ও থাকি, আমার 100টা ফোন আসতে থাকে, ওর এটা বা এটা একটু ভালো, আপু এটা কি করলে ভালো হয়, বা এটা কি খারাপ হচ্ছে কিনা, এগুলো আমার সারাদিন চলে যায় আর কি। দেখা যায় প্লাস বাসার ফ্যামিলি তো আছেই, বাচ্চা কাচ্চা সবকিছু। আপনার পেজের নাম কি? আমার পেজ, কি কাজ করছেন? ক্লোথিং পেজ হচ্ছে আমার সাবাস গ্যালারি। তা আমি আগে বলি নেই, শাহিনুর ইসলাম হচ্ছে আমার নাম, আর সাবা কিন্তু হচ্ছে আমার মেয়ের নাম। তা সাবাস গ্যালারি থেকেই হচ্ছে কি সবাই আমাকে ওইখান থেকে সাবা আপা তা একটা পরিচিতি চলে আসছে না। তা চিন্তা করলাম কি অনেকে শাহিনুর ইসলাম বললেও কিন্তু মানে তেমন একটা চিনে না, যখন বলে সাবা তখন দেখা যায় অনেকে চিনে। তা আমি চিন্তা করলাম থাক, যেটা আমি ব্র্যান্ড তৈরি করতেছি আবার সাবাস গ্যালারি, ওটাকে আমি নিয়েই চলি। আমার মধ্যে আমার মেয়ে বাঁচুক, আমিও যদি মরে যাই আমার মেয়ের মধ্যে আমি বাঁচবো। আর সব জায়গায় আমার সাথে আমার মেয়েটাও থাকে মোটামুটি। তাই এই তো দুইজন মা আমি একসাথেই চলছি, শাহিনুর ইসলাম থেকে সাবা। আচ্ছা, সাবা মানের অর্থ কি? সাবা নামটা হচ্ছে আমি ওই যে কোরআন শরীফের সাবা সূরা একটা আছে, ওখান থেকে নিয়েছি। ওর আসল নাম হচ্ছে সাইবা ইসলাম সাবা। তা আমাদের একজন রাবেয়া বসরি, খুব নাম করা উনি ছিলেন, তা ওনার নামকরণ, এবং খুবই ইসলামিক মাইন্ডের, এবং উনি খুবই ভালো, ওখান থেকে আমি এই নামটা চুজ করেছি। আর শাহিনুর ইসলামের নামের তো অর্থ হচ্ছে পৃথিবীর আলো, নূর মানে আলো, আর শাহি মানে পৃথিবী, নূর। এই তো এখান থেকেই আমার ছেলে মেয়ে দোনোটার নামই মানে সবাই আমরা এস দিয়ে, হাজবেন্ডের নাম সিরাজুল ইসলাম, ছেলের নাম আহনাফ ইসলাম শায়ান, মেয়ের সাইবা ইসলাম সাবা, এভাবে নামগুলো রাখা হয়েছে। বাহ, চমৎকার। বাবা, আপনার এই উদ্যোক্তা জীবন শুরু কিভাবে? উদ্যোক্তা জীবন শুরু হচ্ছে আসলে বলতে গেলে আমার করোনার পর থেকেই শুরু, কিন্তু এটার প্রতি একটা ঝোঁক ছিল এই কারণে আমার হাজবেন্ডের এক্সপোর্ট এবং ইম্পোর্টের বিজনেস ইন্ডিয়াতেই, সেখান থেকেও ইম্পোর্ট মানে নিয়ে যেত লুঙ্গি বিশেষ করে, আবার ওখান থেকে তো প্রোডাক্ট ছিলই। তা ওনার হচ্ছে কেরিং এর কাজটা উনি ওখান থেকে করাতো, তো সেই থ্রোতে ওখানে থাকা পড়তো। তা দেখা গেছে আমার ঘর থেকেই মানুষ প্রোডাক্ট নিয়ে যেত, কেরিং ম্যানরা সব প্রোডাক্ট কিন্তু আবার বাসায় নিয়ে আসতো। তো ওখান থেকে এক এক মার্কেটে যেত, ইস্টার্ন মল্লিকা, ইস্টার্ন প্লাস, পিঙ্ক সিটি, এক এক জায়গায়। তো ওখান থেকেই না দেখা গেছে একটা ভালো লাগা চলে আসছে। ইজিও ছিল, হ্যাঁ দেখানো। তারপরে দেখা গেছে আপনার আর মূলধন দিয়ে কেনা লাগেনি না। তারপর আমি জিনিসটা কিভাবে আসছে, তা আমাদের তো আসলে হচ্ছে কি ঢাকার ফ্যামিলি, তো আমি কিন্তু ইডেন থেকে পড়াশোনা করেছি। তারপর আমার শ্বশুর বাড়িও কিন্তু মোটামুটি, আপু রাষ্ট্রবিজ্ঞান, শ্বশুর বাড়িও কিন্তু মোটামুটি তারা খুব পড়াশোনা খুব ভালো সবাই। কিন্তু ওই যে আমাদের একটু ঢাকার মধ্যে ছিল কি বউরা বা মেয়েরা কিছু করতে পারবে না, এই টাইপের একটা থাকে না। তাই এর থ্রোতেই আর কি কিছু আমাকে তেমন বাইরে কিছু করার সুযোগ হয়নি। হ্যাঁ, সেটাই। তো একবার দেখা গেছে শাড়ি কিছু রয়ে গেছিল, 35টার মতো কাতান শাড়ি আমি বাসায় বসে সেল করে দিছি। আমার হাজবেন্ড জানেও না, মানে দেখা গেছে আমাদের যে ভাগ্নি বা ওদের ফ্রেন্ড এরকম অনেকদিন রয়ে গেছে। তো এর থেকে দেখা গেছে সে বলে আর ভালোই তো। একবার আমার হাজবেন্ড দিল্লি থেকে আপনার থেকে অনেক নাগরা জুতা নিয়ে আসছে। তারপর দেখা গেছে অনেকগুলো ছিল, আমার হাজবেন্ড দেখা গেছে অনেক কাজে ব্যস্ত, ওগুলো রয়ে গেছে। ওইখানে আমি নাগরা জুতা অনেকগুলো সেল করে ফেলছি। তো ওই যে ওইখান থেকে একটা ভালো লাগা কাজ করলো। তারপর করোনার পর থেকে আমার নিচে যে বাসার নিচে গ্যারেজটা ওটা খালি পড়েছিল একদম। তা আমি চিন্তা করলাম ওখানে আমি একটা
বিজনেস দাঁড় করা, বা করোনার পর থেকে সবারই তো একটু বিজনেসটা পড়ে গেছে, অবশ্যই নিজেরাই কিছু না কিছু করার হ্যাঁ চেষ্টা পড়ে করছে। গেছে। ইন্ডিয়ার ঘর সাথেও থেকে। ব্যবসা বাণিজ্য অনেক কিছু হয়ে গেছে। তারপর সেকেন্ড করোনাতে আমার শ্বশুর মারা গেল। আচ্ছা। তা দেখা গেছে আমার হাজবেন্ড, হ্যাঁ বাংলাদেশের মধ্যেই, তার যেহেতু একটাই ছেলে, আরেকটা ছেলে ছিল তার মারা গেছে ক্যান্সারে। আচ্ছা, আচ্ছা। তা এইটাই বলতে গেলে ছেলে, তা তার বাড়ির প্রতি এখন থাকতে হবে রেসপন্সিবিলিটি অনেক কিছু। তা আমি চিন্তা করলাম আমি নিজে কিছু করব। তা আমি বাসার নিচে এটা আমি তৈরি করছি। এখানে আমার হাজবেন্ডের কোনোই ইয়া ছিল না, পুরা 5.5 লাখ টাকা ফেলে আমি এটা পুরাটা, একটা সামনে একটা দোকান, পিছনে একটা আমি অফিস করেছি এবং একটা শোরুম করেছি। আচ্ছা। প্রথম আমি ঘর থেকে শুরু করেছি, ওটা যখন কাজ হচ্ছিল আমি আমার ঘর থেকে শুরু করেছি অনলাইনে। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো রেসপন্স ছিল। কিছু গ্রুপের সাথে আমি এর আগে যুক্ত ছিলাম, তো ওই গ্রুপগুলোর থেকে দেখা গেছে আমার প্লাস হচ্ছে আমি যখন ইন্ডিয়া থেকে প্রোডাক্টগুলো আসতো না, আমি ওখান থেকে একটা কিছু ভিডিও টিডিও ছাড়তাম। তা আমার যারা পরিচিত, যারা আশেপাশে ছিল সবাই, আশেপাশে মানে কি এলাকা না, এলাকা কিন্তু মানে জানি না যে সাবাস গ্যালারি এখানে একটা শোরুম আছে এই টাইপের। ওই যে ঢাকায় ফ্যামিলি, হাজবেন্ডের কথা হচ্ছে যদি জানে এখানে বিজনেস করতেছো, এলাকার মানুষ এসে বসে থাকবে, একটা বাকি চাওয়া বা একটা কিছু, আগে দেখি তুমি কিছু করো, হ্যাঁ তুমি আগে করো, জিনিসটা উঠুক, তখন আর কিছু বলবে না যে ওর ওয়াইফ এটা করতেছে। আর একটু ঢাকাইদের মধ্যে না বলবে ওই যে কাপড়ের বিজনেস, কাপড় বিক্রি করে, আসলে যে বিক্রি করে মানে এই ল্যাঙ্গুয়েজটাই তারা ইউজ করে। এইটা কেন আমার বাবা মা বিজনেস বলবে না, বা সে একজন উদ্যোক্তা সেটাও বলবে না, হ্যাঁ কাপড় বিক্রি করে, কাপড় বিক্রি করে, হ্যাঁ এইটাই। বিশেষ করে আমার বাবার বাসার থেকেও সেম। কি দরকার কাপড় বিক্রি করার? আর এটা যে একটা উদ্যোক্তা, এটা একটা ভালো যে দিক, এটা কিন্তু তারা বুঝে না। তা ওখান থেকেই দেখা গেছে আমি ঘর থেকেই শুরু করছি, আমার 1 মাস প্রথম ঘর থেকে, তারপর তো আমি নিচে এটাকে উদ্বোধন করলাম পিলার টিলার দিয়ে খুব সুন্দরভাবে, আর আমি খুব ডেকোরেশন করি, খুব সুন্দরভাবে করেছি। আলহামদুলিল্লাহ আমি রেসপন্স খুব ভালো ছিল আমার। তা প্রথম দেখা গেছে লাইভ ভিডিও এগুলো করাতাম, ভালোই গেছে। এরপরে ঝুঁকলাম একটু মেলার দিকে, যে অনলাইনের পাশাপাশি একটু মেলার দিকে করি। আমি আমার পার্শ্ববর্তী এলাকা আমাদের বনশ্রীতেই ওখানে প্রথম মেলা শুরু করি। আলহামদুলিল্লাহ সবার চাইতে রেসপন্স আমার এখানে ভালো ছিল। আর আমার একটা প্লাস পয়েন্ট কি, ওই যে আমার হাজবেন্ডের জন্য তার যে সোর্সিংটা, কোন প্রোডাক্ট আনলে মানে ভালো হবে, গ্রাহকের চাহিদা, হ্যাঁ ওনার এই জিনিসটার জন্য আমার প্লাস পয়েন্টটা চলে আসছে। আমি দেখা গেছে অনেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট আনে, চাঁদনি চক বা নিউ মার্কেট এইগুলোর থেকে নিয়ে আসে, কিন্তু আমি নিয়ে আসতাম ব্র্যান্ড কালেকশন একদম ওয়্যার হাউস থেকে। আমার পণ্যটা অন্যজনের কাছে থাকবে না এইভাবে। তা এর জন্য আমার দেখা গেছে আমি যখন বনশ্রীতে মেলা করছিলাম, বনশ্রীতে 6 বার মেলা করেছি, 3 বারই আমি বেস্ট সেলার ছিলাম। হ্যাঁ, আর আমার দোকানটা যখন হতো না, একটা দোকান হয়ে যেত। সবার তো দেখা গেছে পিছনে একটা হ্যাঙ্গার বা এরকম, আমার এত প্রোডাক্ট একদম পুরো একটা দোকানের মতো হয়ে যেত, খুব সুন্দর লাগতো সাবাস গ্যালারি। তা আমাকে দেখা দেখি অনেকে ওইখানে মেলা স্টল নিয়েছে, সবাই মনে করতো এটা বুঝি আমার মেলা। তারপর ওখান থেকে দেখা গেছে যার মেলা, ও আবার বলতো আপু তুমি একটু প্রমোট করে দাও, একটু লাইভ একটা ভিডিওর মতো করে। তা ওকেও আমি করে দিতাম, প্লাস দেখা গেছে হেল্প করে দিতাম, অনেক কিছু জিজ্ঞেস করতো। ছোট যেহেতু আমার ছোট, কিন্তু ও খুব ভালো করে। আচ্ছা, হ্যাঁ। তো ওখান থেকে আবার আমার মধ্যে এরপর একটু ধানমন্ডির দিকে আসলাম, তারপর আবার একটু গুলশানের দিকে আসলাম। তা আমার মেলার প্রতি খুব ভালো একটা জিনিস চলে আসছে। তো এই মেলা শুরু তখন থেকে, এটা কত সাল থেকে? এইটা মেলা তো আমার 2022 বলতে গেলে। হ্যাঁ, এই 22-এ কি ক্লোথিং বিজনেসটা নাকি আরো আগে? 21 থেকে শুরু, 21 থেকে শুরু, 22-এ গিয়ে এটা আমি মেলার দিকে, মেলার দিকে ঝুঁকলাম। আপনার অনলাইনে বেশি সেল হয় না অফলাইন? আপু অনলাইনেও হয়, অফলাইনেও হয়, কিন্তু এখন হচ্ছে কি অফলাইনেরটা বেশি। মেলায় কেমন সেল? হ্যাঁ, মানে অফলাইনটা হচ্ছে কি যখন আমরা মেলায় যাই, এখানে কিন্তু অনেক দর্শক চলে আসে। হ্যাঁ, ওরা দেখে গেলে দর্শকই মানে জিনিসটা ধরে গুণগত মান দেখে কালার কম্বিনেশন চুজ করে তা ওরা সিলেক্ট করে ফেলে, কারণ আপনার তো অনেক প্রোডাক্ট। হ্যাঁ, দেখা যায় কি ওইখানে সেলটা একটু বেশি থাকে। আর অনলাইনে তো একটু বুস্টের দিকে যেতেই হয়, বুস্ট ছাড়া তো খরচ আছে, অফলাইনে তো আর খরচ না। আর যে টাকা দিয়ে আমি বুস্ট করতেছি, এই টাকা দিয়ে কিন্তু আমি একটা মেলা করতে পারি, একটা স্টল নিতে পারি। কারণ আমি দেখা গেছে আপনার ওইখানে 1-2টা প্রোডাক্ট আপনার সেল হবে, কিন্তু
কিন্তু মেলাতে আপনার অনেক প্রোডাক্ট চলে যায়। তো এর জন্য ওখান থেকে আবার আসলাম একটু আমি নিজে করি। ওরা যদি পারতেছে আমার কাছ থেকে অনেক কিছু জানতেছে, তাহলে আমি কেন পারবো না? আমি একটু দর্শকদের বলি, দর্শক আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কথা জানতে পারলাম, এবং সেটা আপার মাধ্যমে। আপা কি বললেন যে আমরা যে টাকা দিয়ে বুস্ট করি সেই টাকাটা দিয়ে কিন্তু আমরা একটা স্টলই ভাড়া নিতে পারি, একদিনের হোক 2 দিনের হোক। তো দর্শক আমরা বেশি 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 অফলাইনে মেলা করব, এবং এতে কিন্তু আমাদের অভিজ্ঞতাও বাড়বে, এবং আমরা বুঝবো আসলে গ্রাহকেরা কেমন ড্রেস বা কেমন খাবার বা যে কোনো কিছু নিয়ে আপনি করেন না কেন, গ্রাহকের চাহিদা কি, এটা কিন্তু আসলে অফলাইনে ভালো মতো রিভিউটা জানা যায় এবং বোঝাও যায়। ঠিক বলেছি না আপা? জি আপু, দেখা গেছে কি বিশ্বস্ততাটা বেশি আসে তখন। এমনিও আল্লাহর রহমতে আমার অনলাইনে যত প্রোডাক্ট, তারপরে দেখবেন সে অফলাইনেও আপনাকে চলে আসবে। হ্যাঁ, আপনার নাম, অ্যাড্রেস, সবই তো দেয়া নেওয়া। মেলায় যাওয়ার যে শুধু আপনার লাভই হবে তা কিন্তু না, আপনার বিজনেসটাও প্রসারিত হবে, কার্ড বিনিময় হবে, আপনি একে অপরের সাথে পরিচিত হতে পারবেন, এবং ফিউচারে দেখা যাবে যে আপনি খাদ্য উদ্যোক্তার কাছে আপনি আপনার পণ্য সেল করছেন এবং তিনি আপনার কাছে তার পণ্য, এভাবে কিন্তু নিজেদের মধ্যে এরকম হচ্ছে। তো করে নেয়া এরকম হচ্ছে কি, দেখা গেছে একটা জায়গায় মেলা কিন্তু অনেক জায়গায় 50-55টাও থাকে মেলা, বেসিক অনেকে 30-35টা থাকে। দেখা যায় স্টলের আপুরাই আমরা এক একজনেরটা কেনাকাটা করছি। এটা করা উচিত নিজেদের মধ্যে। নিজেদের মধ্যে হয়ে যায়, বাইরে থেকে যদি না আসে তারপরে দেখা যায় তৃতীয় দিন নিজেরাই কেনাকাটা করতেছি আমরা করে, এবং ফিউচারেও ওদের সাথে বিহেভটা এমন রাখতে হবে যে যেন আমরা নিজেদের মধ্যে ব্যবসাটা করি। তাহলে ওই হা হুতাশ থাকবে না যে আমার সেল নেই, আমার গ্রাহক আনতে হবে, ওই যে একটা টেনশন সেটা কিন্তু না থাকছে না। সেটাই দেখা গেছে। আমি এই যে গুলশানের মেলার কথাই বলি, সবচাইতে বেশি ভালো লাগলো আমি যখন আলোকিত মেলা করতে গেছি, আমাকে এসে বলতেছে আপু কেমন আছেন বা কি, আমি কিন্তু এত ক্রেতার মধ্যে চিনছি না ওনাকে, তো উনি বলতেছে ওই যে ওইখানের থেকে না তোমার কাছ থেকে এই ড্রেসটা নিয়েছি। তো এই যে এত একটা ভালো লাগা কাজ করছে যে আমাকে মানুষ চিনতেছে, আমি তাকে না চিনলেও। এবং যখন সে বললো ওই যে ওই ড্রেসটা ওই মেলার থেকে আপনার কাছ থেকে নিয়েছিলাম, তখন ভাবলাম যে আসলে আমার জিনিসটা যে আমি যেটা নিয়ে কাজ করতেছি এটা ভালো একটা গ্রহণযোগ্যতা আমি পেয়েছি। হ্যাঁ অবশ্যই, এবং তিনি যতবারই পড়েছেন একবার হলেও আপনার কথা কিন্তু স্মরণ করেছেন, বা কেউ হয়তো বলেছে এই ড্রেসটা অনেক সুন্দর, কোথা থেকে নিয়েছো, মানে আমরা তো এভাবেই বলি, তখন আপনার নামটাই কিন্তু এসেছে। ভালো জিনিস যদি দেয়া যায় গুণগত মান বজায় রেখে, তাহলে ওইটার কিন্তু ফিডব্যাকটা নিজের উপরে আসে। আমরা চেষ্টা করব গ্রাহককে তার পছন্দ অনুযায়ী ভালো প্রোডাক্ট। আরেকটা কথা বলি, আমি যখন অনলাইনে দিতাম না, অনেকে আমাকে বলতো কি আপু ছবি কেমন যেন, আমি কিন্তু নর্মাল মোবাইল দিয়ে, আমি এখন পর্যন্ত বলতে পারবো না কোনো ডিএসএলআর দিয়ে একটা ড্রেস বা ছবি, আমি নর্মাল মোবাইল দিয়ে তোলা হয়েছে। নর্মাল দেখা গেছে আমার ফুপাতো খালাতো বোন ওরাই, দেখা গেছে আরেকটা মেয়েকে আমি এসে ওকে একটা আমি কনভিন্স করে নিয়ে আসবো, আমার প্রোডাক্টের দাম হচ্ছে এরকম, তা আমার তো এখানে অনেক খরচ হয়ে যাচ্ছে, আমি কেন প্রোডাক্টের দাম আমি ডবল করবো? আমি যদি আমার ক্রেতাকে কমাই দিই, আমি কিছু সীমিত লাভ রেখে, তাহলে আমার ক্রেতা আমার প্রতি আকৃষ্ট হবে। আমার তো আমি একটা ব্র্যান্ড প্রমোটারের পিছনে আমার খরচ করে লাভ নেই, আমি প্রথমে এইভাবেই শুরু করেছি। তাই একটা জিনিস হচ্ছে কি, যখন প্রোডাক্টটা যায় না তখন বলে কি আপু আপনার ছবির চাইতেও তো বাস্তবের ড্রেসটা আরো বেশি সুন্দর, আরো মুগ্ধ হয়ে যায়। এই পর্যন্ত আমার যত রিভিউ আসছে কিন্তু এগুলো, আপু আপনার ছবি তো এত বেশি সুন্দর না, মানে কেমন লাগছে, কিন্তু বাস্তবে সামনাসামনি তো অনেক সুন্দর। এই বিশ্বাসের জায়গাটা আপনি রেখেছেন। রেখেছি। আচ্ছা আপনি তো অনেক কাজ করছেন, তো আমার প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে নারী উদ্যোক্তার আসলে কি ভূমিকা আছে? আমি বলবো অর্থনৈতিক উন্নয়নে এখন নারীরা খুবই ভালো ভূমিকা রাখছে। বিশেষ করে আমি বলবো একটা ফ্যামিলিতে কোনো মেয়ের বসে থাকা উচিত না। আমি যত একটা রিচ ফ্যামিলি থেকে আসি বা একটা গরিবের ফ্যামিলি থেকে, একটা মেয়ের কিন্তু বলতে গেলে একটা স্থান সমাজে খুবই একটু ছেলেদের মতো থাকে না। বলতে গেলে ছেলেরা যেটা পাচ্ছে সেটা কিন্তু মেয়ের মধ্যে প্রতিবন্ধকতা থেকেই যায়, কারণ আমরা কিন্তু এশিয়ান কান্ট্রিতে বসবাস করি, আর এখানে আসলে পুরুষ শাসিত আমি বলবো সেটাই। তা আমি বলবো প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর একটা ফ্যামিলিতে দেখা যায় এত মেম্বার থাকে, একজনের প্রতি যদি আমরা আমাদের অর্থনৈতিক দিকে তাকিয়ে থাকি তাহলে ওই ফ্যামিলিটা কিন্তু উঠতে পারবে না। আমরা যদি নিজেরা নারীরা কিছু করি এবং যেটা নিয়ে শুরু করি না, আমি অল্প কিছু পারি, এটা নিয়েও যদি আমরা শুরু করতে পারি, দেখা যায় এই একটু থেকে একটু একটু করে আরেকটু বড় হবে, এবং এটা কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু একটা প্রভাব পড়বে। আমাদের দেশ কিন্তু আর তখন গরিবের একটা আন্ডারে থাকবে না, বহির্বিশ্বের মধ্যে একটা রিচ
জিনিসটা বিলং করবে। তা আমি বলবো অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকা সবচাইতে পুরুষদের পাশাপাশি সমান সমান, আমি সেটা বলবো, এবং প্রত্যেকের নারীদের কাজ এভাবে এগিয়ে আসা উচিত। অবশ্যই। আচ্ছা, নারীরা কেন নিজের পায়ে দাঁড়াবে? শুধু কি অর্থনৈতিক উন্নয়নে নাকি নিজেরও উন্নয়নে? নিজেরও উন্নয়নে। আমি একটা জিনিস আমার দেখা গেছে, আমি একটা জিনিস আমার পছন্দ হয়েছে, আমি দেখা গেছে আমি আমার হাজবেন্ডের দিকে তাকায় থাকতে হবে, তার তো অনেক রেসপন্সিবিলিটি একটা ফ্যামিলির প্রতি, অনেক দায়িত্ব আছে। সেটাই। এটা যদি আমি আমার একটা উপার্জন দিয়ে আমি কিনতে পারি, প্লাস আমি যদি আরেকজনকে করতে পারি, এটার মধ্যে যে একটা তৃপ্তি, সেটা কিন্তু হাজবেন্ডের টাকা সেটা আসে না। আর আজকাল তো আসলে জিনিসের দাম এত বেশি, এবং বাচ্চাদের যে পড়ালেখার খরচ, আর যদি মনে করেন যে আপনার বাচ্চাকে বিদেশে পাঠাবেন পড়তে, তো সেক্ষেত্রে আসলে হাজবেন্ড ওয়াইফ দুজনকেই কিন্তু হেল্প করতে হয়। সেটাই। এবং নিজে স্বাবলম্বী হলে কিন্তু তখন ভালো লাগে। সেটাই। আর মানে যত আয় ততই কিন্তু ব্যয়। আমাদের সংসারে হয়তো পাশের জন ভাবে যে ওর তো কত আয়, ও কেন এটা করতে পারছে না, সেটাই। আসলে ওইভাবে আমাদের মেনটেন করে চলতে হয়। তো সেই মেনটেন করতে গিয়ে ওই ব্যয়টা কিন্তু প্রায় সমানই হয়ে যায়। সেটাই। তো সেক্ষেত্রে যদি ঘরের গৃহিণী কিছু করে, তো সেটা আমার মনে হয় দোষের না, সম্মানের। মানে এভাবেই দর্শক আমাদেরকে দেখতে হবে বিষয়টা। আচ্ছা, অনলাইনে বুস্ট, অনলাইন মার্কেটিং এ কতটা জরুরি বলে আপনি মনে করেন? আর বিজনেসের ক্ষেত্রে মার্কেটিংটা আসলে অবশ্যই, বিজনেসের ক্ষেত্রে তো মার্কেটিং করতে হবে। এখন হচ্ছে প্রতিযোগিতার যুগ। আমি যদি আমার মার্কেটিংটাকে এই ডে বাই ডে যদি একটু আলাদা না করি, আমার প্রোডাক্ট কিন্তু পড়েই থাকবে, যত সুন্দর প্রোডাক্টই হোক না কেন। এর জন্য মার্কেটিং করতে হবে। বুস্ট একটা সময় ছিল, বুস্টের থেকে এখন চলে আসছে ক্যাম্পেইন। হ্যাঁ, মানে যত দিন যাচ্ছে একটু একটু করে ডেভেলপ হচ্ছে। দেখা গেছে আসলে সত্যি কথা, বুস্টের মধ্যেও কিন্তু অনেক তফাৎ আছে। আপনি যদি নিজের প্রোডাক্ট নিজে বুস্ট করেন, তাহলে আপনি লাভবান বেশি হবেন। আপনি যদি একটা এজেন্সির মাধ্যমে করেন, আমার মনে হয় না সেটা বেশি লাভবান হবে, কারণ ওরা অটো দিয়ে রাখে আপনার মেসেজ আসতে থাকবে, কিন্তু আপনার আসল যে আপনার ক্রেতা তার কাছে কিন্তু যাচ্ছে না। এটা আমি প্রথম একদম যখন আমার পেজ ছিল, একদম প্রথম এত মেসেজ আসতো, কিন্তু মানে আমার যে প্রোডাক্টটা আমাকে নিবে তখন কিন্তু ওই আসতো না যে আমি এটা কিনবো, কিন্তু মেসেজ আসতো, দাম টাম জিজ্ঞেস করতো। পরে একটা সময় আমি বুঝতে পারলাম যে আসলে এটা ওরা অটো করে রাখে। হ্যাঁ, কিন্তু যখন আমি আমার ছেলে ছোট হলো, কি হবে আসলে না, বলে না ছোটদের কাছে অনেক কিছু শেখার আছে। আমার পেজটা কিন্তু আমার ছেলেটাই আমাকে খুলে দিয়েছে। তখন আমার ছেলে মনে হয় খুব সম্ভবত ক্লাস 7 এ পড়ে, তো ক্লাস 10 এ। তো ওই কিন্তু বলছে আচ্ছা দাঁড়াও আম্মু, আমি তোমাকে পেজ খুলে দিই। ও খুলে দিয়েছে। ওরা তো দেখা গেছে ওই যে গেম খেলতো, পাবজি খেলতো, বা একটু ইউটিউব দেখতো, ওরা এই ভালো নলেজ আছে। তো ওই বলছে আম্মু, আমি এই তোমার তো যেহেতু তোমার পাসপোর্ট আছে, তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে তো তুমি নিজেই করতে পারো। ওই ইউটিউবে দেখলো কিভাবে করে, তারপর আমি তো এই যে ব্যাংকের মাধ্যমে আমারটা অনলাইনও নিয়ে আসলাম পাসপোর্টের মাধ্যমে। তা আমার বুস্ট আমি নিজেই করতাম। যখন আমি নিজে থেকে করা শুরু করেছি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, রেসপন্স আমার ওই ফেক ইয়াগুলো আসতো না, মেসেজ গুলো আসতো না। আচ্ছা, অনলাইন বিজনেসে ক্যাম্পেইনের ভূমিকা কি? কিভাবে ক্যাম্পেইনটা আসলে করবে? এখন বুস্টের চাইতে ক্যাম্পেইনটা খুব ভালো যাচ্ছে এখনকার ইয়াতে। ক্যাম্পেইন হচ্ছে, আমি যদি 10 জনকে দিয়ে আমার প্রোডাক্টটা করাই, এই 10 জনের যে মানুষগুলো আছে, পরিচিতিটা আছে, ওদের কাছে কিন্তু জিনিসটা পৌঁছাচ্ছে কারো না কারো মাধ্যমে। তো এখন বুস্টের চাইতে ক্যাম্পেইনটা খুব ভালো যাচ্ছে। তা আমি বলবো এখন সত্যি কথা, যারা এখন অনলাইনে আছেন তারা ক্যাম্পেইনের দিকে ঝুঁকতে পারেন। এবং যে রানার্স বলে, এটাও কিন্তু একটা ক্যাম্পেইনের মাধ্যমে এখন যায়। হ্যাঁ, তা বলবো এখন চলতেছে, ক্যাম্পেইনটা খুব ভালো যাচ্ছে। আসলে বিজনেস করতে গেলে অনেক বিষয় নিয়ে পড়ালেখারও প্রয়োজন আছে। পড়ালেখা ছাড়া আসলে হবে না। এবং গ্রাহকের কি পছন্দ, গ্রাহকের সাথেও টাচে থাকতে হবে, এবং মানে মিডিয়া বেস থাকতে হবে, অনলাইন বেস থাকতে হবে, আর সবচাইতে বেশি আন্তরিকতা থাকতে হবে। আপনাকে যখন মেসেজ করবে, আপনি যদি নিজে করেন, আমাকে কিন্তু আমার যখন মেসেজ করে না, আমার কিন্তু প্রথম আমার খালাতো যে ফুফাতো বোন যারা আমার সাথে কাজ করে, ওরাও ছিল মেসেজ চেক করার জন্য, যে মডারেটর টাইপের। কিন্তু আমার ক্রেতা না বুঝে যেত ওটা আপু আর ওটা ওরা। আমার বলার একটা স্টাইল ছিল, এটা কিন্তু লেখা, মেসেজটা কিন্তু লেখা, মুখের ভয়েস না। কিন্তু আমার যে একটা আন্তরিকতা, আমার তাকে বুঝানোটা, ওরা ওইভাবে করতো না। তারাই বুঝে যেত এটা মনে হয় আপুটা, যে আপু বিজনেস তার। আর ওদের বলতো আপু, আপনি আপুকে দেন,
ও ওরাই বলতো, হ্যাঁ এইটা এই যে আন্তরিকতা। অনেক সময় দেখা গেছে কি আপনার এখন টাকা নাই, নিতে পারতেছে না, কিন্তু আপনার যখন ব্যবহারটা এরকম, আমার সাথে হয়েছে, আপু আমি কিন্তু কেনাকাটা করে ফেলছি, কিন্তু আসার পর আপনার সাথে কথা বলে এত ভালো লাগলো, আমি প্রোডাক্টটা নেই, আমি কিছু টাকা এখন দেই, আমি বাসায় গিয়ে বিকাশ করে দিব, এরকমও হয়েছে। বিশ্বাসটা তো আপনি করেছেন, এইটাই দেখা গেছে কি গ্রাহক তারা রেখেছে, কখনো ঠকেননি না? না না না, আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে গেলে এখন পর্যন্ত ঠকিনি। হ্যাঁ একবার একটা হয়েছে চিটাগাঙে, আমার একটা লাকনো ড্রেস গেছে, তো ওই মেয়েটা, চিটাগাঙের মানুষ তো খুবই একদম নামাজি, ওই মেয়েটা বাসায় নিবে না, মেয়েটা নিবে আর রাস্তায়। তা ওই রাস্তায় যখন নিয়েছে সন্ধ্যার সময়, ওই লাইটের কারণে ও যে ড্রেসটা দিতে বলতেছে আমি অন্য কালারটা দিয়েছি। তো ওই ড্রেসটা আমার আসছে, আমার তো কথাই না ওর সাথে, কেন বলে না আপু ড্রেসের কালার আমি যেটা দিয়েছি লাকনো তো 4 পিসের ড্রেসটা, আমি যেই কালারটা দিছি এই কালারটা না, এটা অন্য কালারটা চলে আসছে। তা আমিও ভাবছি কি আসলে কি সত্যি, নিচে তো আমার ওরা মেয়েরা কাজ করে, হ্যাঁ, কিন্তু যখন আমার এই আর যখন ড্রেসটা রিটার্ন আসে মিনিমাম 5-6 দিন কিন্তু চলে যায় আসা। তা আমি যখন নিয়েছি দেখে আমি সেম ড্রেসটা, আমাকে যেটা দেখাইলো এই সেম ড্রেসটা আমি, কিন্তু পরে বুঝলাম ওই যে লাইটের কারণে রাস্তায় ও রিসিপ্টটা করতে রাস্তায় 8টার দিকে। হ্যাঁ ও অনেক সরি টরি বললো, আমি দেখাইলাম ভিডিও কলে পর্যন্ত, দেখো ওই ড্রেসটাই কিন্তু পাঠানো হয়েছে। পরে ওই যে ও রাত্রে 8টার দিকে নিয়েছে, ওরে ফোন করেছে, ও কোথাও নাকি বাহিরে ছিল, তখন রাত্রে 8টা ওই রাস্তার থেকে আর কি জিনিসটা নিবে, বাসায় জানানো যাবে না, তো ওই লাইটের কারণে হয়তো ওর কালারটা তখন বুঝতে পারে নাই। কিন্তু এটা তো দেখা গেছে আমার একটা ক্ষতি হয়ে যায়, 5-6 দিন ড্রেসটা পরে থাকে। হ্যাঁ হ্যাঁ এইরকম। তারপর ওই মেয়েটা আবার নিছে, ড্রেসটা নিয়েছে, কিন্তু এই তো এইটাই আর কি একটা সমস্যা। এরকম হতেই পারে, এটাও কিন্তু একটা লেসন আমাদের। সেটাই, হ্যাঁ। তা আমি যদি রাগ করতাম মেয়েটার উপর, দিতাম না, আবার পরে পাঠাইতাম না, তাহলে তো দেখা গেছে এখান দিয়ে আমার একটা কাস্টমার ছুটে যেত, এবং সেই ভাবতো হয়তো আরেকজনকে বলতো এই পেজের অ্যাডমিনের ব্যবহারটা ভালো না, যে একটা ব্যাড রিভিউ চলে আসতো, এটা কিন্তু আপনার বিজনেসের জন্য ক্ষতি। হ্যাঁ এটা দেখা গেছে অনেক সময় আমাদের উপরই নিতে হবে, যেহেতু বিজনেসটা আমাকে একটা সামনে নিয়ে যেতে হবে, আমাকে একটা ব্র্যান্ড তৈরি করতে হবে, তাই সেই জন্য অনেক ধৈর্য এবং নমনীয়তা এটা থাকতে হবে। অবশ্যই নমনীয়তা থাকতেই হবে। দর্শক, একজন ভালো বিজনেস ওম্যান যদি হতে চান, একজন ভালো উদ্যোক্তা যদি হতে চান, অবশ্যই বিহেভটা ভালো রাখতে হবে, যেমন নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে, এবং অ্যাটিটিউডও ভালো থাকতে হবে। এই 3টা সমন্বয়ে কিন্তু আপনি একজন দক্ষ মানুষ, দক্ষ উদ্যোক্তা, এবং যে প্রফেশনে থাকেন না কেন আপনি সেখানে দক্ষ হিসেবে থাকবেন। তো দর্শক, আমরা তাহলে আমাদের ব্যবহারটার দিকে একটু বিশেষভাবে যত্ন নিব, কি বলেন আপনি? জি আপু। আচ্ছা, খুব তো গল্প করলাম আমাদের বিজনেস নিয়ে, সব নিয়ে, তো এখন আমি চলে যাব আপনার ছেলেবেলায়। ছেলেবেলাটা কোথায় কেটেছে? ছেলেবেলা আসলে আমরা তো ঢাকায়, তো আমার খিলগাতেই কেটেছে। আমার নানির বাসা হচ্ছে এই যে খিলগা মডেল কলেজ বলে, ওখানেই আমার জন্ম। আর মডেল কলেজের এগুলো সব আমার নানি। কোনো স্মৃতি কি আছে শেয়ার করবেন দর্শকদের কাছে? বিশেষ স্মৃতি আমার নানুর বাসার যেটা, ওটা তেমন একটা মনে নাই, খুব কম। আমার আব্বু তখন বাইরে ছিল, দেশের বাইরে সৌদিতে। তা আব্বা আসার পরে থেকে আমরা আবার সিপাহীবাগে যাব, ওইগুলো কিছু কিছু আমার মনে আছে। আমরা তখন সিপাহীবাগে যেতে চাচ্ছিলাম না, ওইখানে মানে গ্রাম মনে করতাম, অথচ কিন্তু এটা কাছাকাছি একদম, ওইদিকে একটু পানি টানি ছিল এরকম। কিন্তু তারপর ওইখান থেকে ওইখানে যাওয়া, কিন্তু ওইখানে যাওয়ার পর এইখানের চাইতে ওইখানে বেশি ভালো লাগা কাজ করছে। তা এই তো ওইখান থেকে ওইখানে আমাদের কয়েক বছর, 3-4 বছর থাকা হলো। এরপর আবার ওইটার পাশে আব্বা জায়গা কিনলো, ওটার পরে বাড়ি করা হলো, তারপর তো ওইখান থেকেই থাকা। আচ্ছা আচ্ছা, অনেক স্মৃতি আছে সেখানে। তো আপা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ আর ছোটবেলা আমি গান করতাম, এটা একটা বলি। এখন দর্শকদের উদ্দেশ্যে আসলে বলতে গেলে, প্রিয় যে গানটা মানে শুনলে আপনার মন ভালো হয় এবং আমাদের দুলা ভাইয়েরও মন ভালো হয়, গানটা আজকে আমাদেরকেও মন ভালো করুক নাকি দর্শক? শুনতে হবে না? অবশ্যই শুনতে হবে। আর দুলা ভাই যদি আপনার এই অনুষ্ঠানটা দেখে, উনি অনেক খুশি হবে, যে এই গান শুনে উনি খুশি হন, সেই গান আপনি গেয়েছেন। আচ্ছা, ওটা কি আমি লাস্টে মনে গান গেতে গেতে শেষ করি আর কি, নাকি আপনি চাচ্ছেন যে শেষ করবেন গান গেতে গেতে? হ্যাঁ, সেটাও করা যায়। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা? ভবিষ্যৎ পরিকল্পনা এখন আছে যে আমি যে ক্লোথিং বিজনেসটা, আমার মেয়ের যেটা শাহবাজ গ্যালারি, এটাকে আমি একটা ব্র্যান্ড তৈরি করব। যেহেতু এখন ইন্ডিয়ান ব্যবসার সাথে বাংলাদেশের একদম
ইয়া হয়ে গেছে, তা আমার একটা মিনি গার্মেন্টস করার খুব ইচ্ছা। আমি মিনি গার্মেন্টসটা যখন শুরু করব, দুটা মেশিন দিয়ে শুরু করি না, একটু একটু করেই তো শুরু হয়ে যাবে। হ্যাঁ, তাই ইচ্ছা আছে আমি নিজে এখানে প্রোডাকশনের কাজ করব। আমি না, আমার কাছ থেকে আরো দুই একটা উদ্যোক্তা আমার কাছ থেকে নিবে, এভাবে তো একটা ব্র্যান্ড তৈরি হবে। আমি চাচ্ছি একটা সময় আমার সাবাস গ্যালারি বাংলাদেশের প্রতিটি জেলায় থাকুক, ওভাবে নিয়ে কাজ করতেছি। আর পাশাপাশি আমি একটা মেলা করেছি আমার খিলগাতেই, 7 দিনের মেলা ছিল ওটা। আর আরেকটা মেলা এখন আমার আসতেছে সেপ্টেম্বরে 11, 12, 13, এটা হচ্ছে মগবাজার এট দ্য টেবিলে। এই তো আমার দুইটা প্রফেশনকেই আমি নিয়ে আগাতে চাই। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। কেমন লাগলো আমাদের নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে? আপু অনেক ভালো লেগেছে, তুমি খুবই আন্তরিক। আমি আসলে তুমি করেই বলি, আমি দেখা গেছে কি আমার না এটা চলে আসে। আপু বলতেছি বড় ছোট যত জনকেই আমার এই জিনিসটা চলে আসে মন থেকে। হ্যাঁ, আমার হাজবেন্ড বলে এটা তোমার খুব ব্যাড হ্যাবিট, কিন্তু না এটা না, আমার না এখন চলে আসছে। হ্যাঁ, এটা জরুরিও আছে। হ্যাঁ, দেখা গেছে আমি তাকে আপু ডাকতেছি, কিন্তু তুমি ডাকটা চলে আসছে। তা আপু তুমি অনেক আন্তরিক এবং খুবই মিষ্টি। হ্যাঁ, তোমার আন্তরিকতার কারণে দেখা গেছে আমার বক্তব্যগুলো দিতে খুব সাবলীল ভাবে সুন্দর হয়েছে। সুন্দর করে বলেছেন, এবং আশা রাখি আপনার যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়ন হোক, এবং আবারও নতুন কোনো আয়োজনে আপনাকে আমরা আমন্ত্রণ করব। ইনশাআল্লাহ দেখা হবে। দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, দর্শকদের এটাই বলবো, যারা নারীরা আছেন, নারীরা বসে থাকবেন না, আপনারা যেটাই পারেন যেটুকুই শুরু করেন। এই যে রান্নাই বলি, আমি একটা রান্না করেছি, আমার রান্নার সাথে আরেকজন মিলবে না, কিন্তু আপনার এই রান্নাটা যখন আরেকজনকে খাওয়াবেন নিশ্চয়ই ভালো লাগবে। বললাম না, শুরু থেকে আপনারা শুরু করেন, বা আমি একটা সেলাই করেছি এটার থেকে আপনি শুরু করেন, বসে থাকবেন না। আমরা কিন্তু নারীরা এখন অনেক এগিয়ে আসতেছি, বিশেষ করে এখনকার দিনে। তা আপনি কেন পিছিয়ে থাকবেন? আপনিও চলে আসেন। এভাবে আমরা নারীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অগ্রসর হবে এবং পুরুষের পাশাপাশি সমান তালে যাব। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ আপু। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রতিটা পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর উন্নতি। তো আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। এবং আমরা শেষ করব আপুর গান দিয়ে। আপু একটি গান। আসলে এখন মনেও আসতেছে না, সবচেয়ে বড় কথা ঠান্ডা, তারপর আমি একটু চেষ্টা করি। অবশ্যই। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। আকাশের সব তারা ঝরে যাবে, আমার চোখের তারা ঝরবে না, তোমাকে দেখার সাথ মরবে না গো, তোমাকে দেখার সাথ মরবে না। আসলে ঠান্ডা আর অনেক বছর ধরে গান গাওয়া হয় না, একটা কাঁপুনি চলে আসছে দেখা গেছে। খুবই চমৎকার হয়েছে, অনেক ধন্যবাদ আপা। ভালো থাকবেন। দর্শক, আপনারাও ভালো থাকবেন।